অনেক লোক বলা বলি করতেছেন যে কোনো মন্ত্রী বা কোনো ভিআইপির বাসায় উনি আত্মগোপনে আছেন কিনা, নাকি না তাকে আত্মগোপন করে রাখা হয়েছে। এইটার যদি জবাব দিতে না পারেন তো এই দায় কিন্তু এই সরকারের নিতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে এই শাহেদের কারণে আজকে গতকালকে আপনারা জানেন ইতালিতে আমাদের প্রায় 190 জন লোককে নামতে দেওয়া হয় নাই। গতকালকে বাংলাদেশ ইতালির পত্রিকায় একদম হেডলাইন ছিল যে বাংলাদেশের এই করোনার সার্টিফিকেট জালিয়াতির কারণে বাংলাদেশটাকে, এই জাতিটাকে পুরা কলঙ্কিত করে ফেলছে এই শাহেদের মতো লোক। এই শাহেদ দাবি করে সে বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির, তার একটা নামও দেখলাম আমি লিস্টে, জানি না পুরাপুরি কতটা সত্য। তবে আওয়ামী লীগের লোকজনের সাথে তার বেশি উঠা বসা ছিল, কারণ ক্ষমতার আশেপাশেই ছিল। আমি আশ্চর্য হই, এই যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের রুমে পায়ে পা তুলে সচিবের সামনে এবং আমাদের সচিবের সভাপতি ইকবাল আরসালানের পাশে বসে সে যেভাবে মনে হচ্ছিল যে বাংলাদেশের পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে সেই একটা সিন্ডিকেটের অংশ, এই ছবি বলে দেয় অনেক কিছু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা তো কম বলি নাই, স্বাস্থ্য মন্ত্রণালয় যে পুরো একটা 2 নম্বর মন্ত্রণালয় এটা আবার প্রমাণ করছে এরা। কারণ হচ্ছে গিয়ে তার একটা হসপিটাল 6 বছর আগে কোনো লাইসেন্স নাই, এইরকম লাইসেন্সবিহীন একটা হসপিটালকে যখন মন্ত্রণালয় সরকারিভাবে বৈধতা দেয়, তার সাথে যখন চুক্তি করে এবং বৈশা সব মন্ত্রণালয়ের লোকজন বৈশা যখন চুক্তি করে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে বৈশা থেকে যখন চুক্তি করেন, তখন আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আর কত সময় ওয়েট করবেন? এরপরও কি নিশ্চিত হইতে পারেন না যে এরা আপনারা ডুবাবে এবং এই স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় হিসাবে বিবেচিত হবে? আর এই করোনাকালীন সময়ে পৃথিবী যেখানে সবাই একত্রিত হচ্ছে করোনাকে মোকাবেলা করার জন্য, আর আমাদের এই মন্ত্রণালয় যারা আমাদেরকে সহযোগিতা করার কথা, এরা এখনো মাননীয় প্রধানমন্ত্রী এরা চুরি চামারি করে যেতেছে। এর চেয়ে বেশি যদি সহ্য করেন তাহলে মানুষ আপনাকেও ভুল বুঝবে মাননীয় প্রধানমন্ত্রী। আর সহ্য করা মনে হয় ঠিক হবে না। আমি মনে করি, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সাথেও তার ছবি আছে, অন্তত আপনি তাকে যত তাড়াতাড়ি পারেন, আইজিপি মহোদয়ের সাথে তার ছবি আছে, আপনারা যদি অন্তত তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে না আসেন, তাইলে মনে হবে আপনারাই তাকে প্যাট্রোনাইজ করতেছেন। কারণ মানুষের মুখ তো আপনি আটকাইতে পারবেন না। আওয়ামী লীগ আমরা করি, এর মানে এই না যে আপনি মানুষের মুখ সবসময় যে কথা বাস্তব, যে কথা মানুষ বিশ্বাস করে, এই কথার বিরোধিতা করা ঠিক হবে না। এইটা বঙ্গবন্ধু আমাদেরকে শেখায় নাই। বঙ্গবন্ধুর যে আদর্শ, এখানে যদি সত্য কথা হয়, যদি মাইনরিটি হয়, তাহলে এই কথা মানবেন, এটা বঙ্গবন্ধুর কথা। আমি পরিশেষে বলবো, শাহেদের এই কলঙ্ক আওয়ামী লীগ এবং সরকার এবং বাংলাদেশ থেকে এই কলঙ্ক মিটাই দিতে হবে। আর এর ভিতরে যত স্ট্রং অ্যাকশন নেবেন, মানুষের বিশ্বাসের জায়গা তত দখল করতে পারবেন। আর যদি শাহেদকে যদি যত দেরি করবেন ধরতে, মনে হবে যে শাহেদের থেকে ভাগ বাটোয়ারা যারা আপনারা দেরি করতেছেন তারাই এই ভাগ বাটোয়ারা পাইছেন। আর যদি প্রমাণ করতে পারেন যে ভাগ বাটোয়ারা পান নাই অথবা এই পাপের সাথে আপনারা যুক্ত না, তাহলে যত তাড়াতাড়ি পারেন তাকে অ্যারেস্ট করে মানুষের সামনে নিয়ে আসেন। নাইলে সাধারণ মানুষের সাথে আমাকেও বলতে হবে যে আপনারা বেশিরভাগ লোক দুর্নীতিগ্রস্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লাইভে আসছি হচ্ছে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের যিনি কলঙ্ক, বাংলাদেশের যিনি এই করোনাকালীন সময়ে বাংলাদেশটাকে পুরা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন যিনি, সেই শাহেদ এখনো কেন আইনের আওতায় আসেন নাই? বাংলাদেশের বড় বড় ক্রিমিনালদেরকে যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা আধা দিনের ভিতরে ধরা যায়, এই শাহেদ সাহেবকে ধরতে কি আর নতুন কোনো এলিট ফোর্স লাগবে কিনা? আমি এটা সরকারের কাছে জানতে চাই। এই শাহেদ, যার সাথে এমন কোনো লোক ভিআইপি নাই যে যার সাথে তার ছবি নাই, এখন যদি তাকে ধরা না হয়, আমার তো অনেক লোক বলা বলি করতেছেন যে কোনো মন্ত্রী বা কোনো ভিআইপির বাসায় উনি আত্মগোপনে আছেন কিনা, নাকি না তাকে আত্মগোপন করে রাখা হয়েছে। এইটার যদি জবাব দিতে না পারেন তো এই দায় কিন্তু এই সরকারের নিতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে এই শাহেদের কারণে আজকে গতকালকে আপনারা জানেন ইতালিতে আমাদের প্রায় 190 জন লোককে নামতে দেওয়া হয় নাই। গতকালকে বাংলাদেশ ইতালির পত্রিকায় একদম হেডলাইন ছিল যে বাংলাদেশের এই করোনার সার্টিফিকেট জালিয়াতির কারণে বাংলাদেশটাকে, এই জাতিটাকে পুরা কলঙ্কিত করে ফেলছে এই শাহেদের মতো লোক। এই শাহেদ দাবি করে সে বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির, তার একটা নামও দেখলাম আমি লিস্টে, জানি না পুরাপুরি কতটা সত্য। তবে আওয়ামী লীগের লোকজনের সাথে তার বেশি উঠা বসা ছিল, কারণ ক্ষমতার আশেপাশেই ছিল। আমি আশ্চর্য হই, এই যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের রুমে
পায়ে পা তুলে সচিবের সামনে এবং আমাদের সচিবের সভাপতি ইকবাল আরসালানের পাশে বসে সে যেভাবে মনে হচ্ছিল যে বাংলাদেশের পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে সেই একটা সিন্ডিকেটের অংশ, এই ছবি বলে দেয় অনেক কিছু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা তো কম বলি নাই, স্বাস্থ্য মন্ত্রণালয় যে পুরো একটা 2 নম্বর মন্ত্রণালয় এটা আবার প্রমাণ করছে এরা। কারণ হচ্ছে গিয়ে তার একটা হসপিটাল 6 বছর আগে কোনো লাইসেন্স নাই, এইরকম লাইসেন্সবিহীন একটা হসপিটালকে যখন মন্ত্রণালয় সরকারিভাবে বৈধতা দেয়, তার সাথে যখন চুক্তি করে এবং বৈশা সব মন্ত্রণালয়ের লোকজন বৈশা যখন চুক্তি করে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে বৈশা থেকে যখন চুক্তি করেন, তখন আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আর কত সময় ওয়েট করবেন? এরপরও কি নিশ্চিত হইতে পারেন না যে এরা আপনারা ডুবাবে এবং এই স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় হিসাবে বিবেচিত হবে? আর এই করোনাকালীন সময়ে পৃথিবী যেখানে সবাই একত্রিত হচ্ছে করোনাকে মোকাবেলা করার জন্য, আর আমাদের এই মন্ত্রণালয় যারা আমাদেরকে সহযোগিতা করার কথা, এরা এখনো মাননীয় প্রধানমন্ত্রী এরা চুরি চামারি করে যেতেছে। এর চেয়ে বেশি যদি সহ্য করেন তাহলে মানুষ আপনাকেও ভুল বুঝবে মাননীয় প্রধানমন্ত্রী। আর সহ্য করা মনে হয় ঠিক হবে না। আমি মনে করি, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সাথেও তার ছবি আছে, অন্তত আপনি তাকে যত তাড়াতাড়ি পারেন, আইজিপি মহোদয়ের সাথে তার ছবি আছে, আপনারা যদি অন্তত তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে না আসেন, তাইলে মনে হবে আপনারাই তাকে প্যাট্রোনাইজ করতেছেন। কারণ মানুষের মুখ তো আপনি আটকাইতে পারবেন না। আওয়ামী লীগ আমরা করি, এর মানে এই না যে আপনি মানুষের মুখ সবসময় যে কথা বাস্তব, যে কথা মানুষ বিশ্বাস করে, এই কথার বিরোধিতা করা ঠিক হবে না। এইটা বঙ্গবন্ধু আমাদেরকে শিখায় নাই। বঙ্গবন্ধুর যে আদর্শ, এখানে যদি সত্য কথা হয়, যদি মাইনরিটি হয়, তাহলে এই কথা মানবেন, এটা বঙ্গবন্ধুর কথা। আমি পরিশেষে বলবো, শাহেদের এই কলঙ্ক আওয়ামী লীগ এবং সরকার এবং বাংলাদেশ থেকে এই কলঙ্ক মিটাই দিতে হবে। আর এর ভিতরে যত স্ট্রং অ্যাকশন নেবেন, মানুষের বিশ্বাসের জায়গা তত দখল করতে পারবেন। আর যদি শাহেদকে যদি যত দেরি করবেন ধরতে, মনে হবে যে শাহেদের থেকে ভাগ বাটোয়ারা যারা আপনারা দেরি করতেছেন তারাই এই ভাগ বাটোয়ারা পাইছেন। আর যদি প্রমাণ করতে পারেন যে ভাগ বাটোয়ারা পান নাই অথবা এই পাপের সাথে আপনারা যুক্ত না, তাহলে যত তাড়াতাড়ি পারেন তাকে অ্যারেস্ট করে মানুষের সামনে নিয়ে আসেন। নাইলে সাধারণ মানুষের সাথে আমাকেও বলতে হবে যে আপনারা বেশিরভাগ লোক দুর্নীতিগ্রস্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লাইভে আসছি হচ্ছে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের যিনি কলঙ্ক, বাংলাদেশের যিনি এই করোনাকালীন সময়ে বাংলাদেশটাকে পুরা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন যিনি, সেই শাহেদ এখনো কেন আইনের আওতায় আসেন নাই? বাংলাদেশের বড় বড় ক্রিমিনালদেরকে যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা আধা দিনের ভিতরে ধরা যায়, এই শাহেদ সাহেবকে ধরতে কি আর নতুন কোনো এলিট ফোর্স লাগবে কিনা? আমি এটা সরকারের কাছে জানতে চাই। এই শাহেদ, যার সাথে এমন কোনো লোক ভিআইপি নাই যে যার সাথে তার ছবি নাই, এখন যদি তাকে ধরা না হয়, আমার তো শুনেছি যে কোভিড-19 এই করোনা ভাইরাসের কারণে, আর এই রকম কষ্টের মাঝে যখন কিছু কিছু বক্তব্য শুনি, আমি যে বক্তব্যের জন্য আজকে এই ভিডিওতে আসা, আজকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক ডাক্তার আবুল কালাম সাহেবের একটা বক্তব্য শুনে আমার কথা বলতেই হলো। উনি বলেছেন যে করোনা ভাইরাস নাকি আরও 2-3 বছর থাকবে। তা আমি বুঝতে চাই যে কিসের ভিত্তিতে উনি এই ধরনের কথা বলেন, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা পিক আওয়ারের কাছে চলে আসতেছি, আমরা আর কয়দিনের ভিতর হয়তো সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবো। মহান রাব্বুল আলামিন যদি আমাদের সাথে থাকেন তা আমরা অনেক কিছু আমরা কন্ট্রোল করতে পারবো। আমি মনে করি যে এই মহাপরিচালক সাহেবের যে এই বক্তব্য, যদিও উনি পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন, এই বক্তব্য কি আপনারা মনে করেন না যে বাংলাদেশের অর্থনীতিকে অনেক অবনতি ঘটাবে? বাংলাদেশের অর্থনীতির 12টা বেজে যাবে, যেখানে 4-5 মাস ধরে আমরা 1 টাকা ইনকাম করার কোনো ব্যবস্থা নাই, নিজের বাড়িতে লকডাউন অবস্থায় আছি। এইরকম একটা সময়ে দায়িত্বপূর্ণ জায়গায় থেকে এই অধিদপ্তরের মহাপরিচালক, যার ব্যাপারে অসংখ্য অভিযোগ আছে, যিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বলেছেন যে করোনার আগে আমরা সব কিছুর জন্য প্রস্তুত আছি, তারপর যখন উনার কারণে, এবং আমি ব্যক্তিগতভাবে বলি যে এই মন্ত্রণালয়ের উদাসীনতার কারণে আজকে ডাক্তার ভাইয়েরা যারা এই ফ্রন্টলাইন যোদ্ধা, তারা এই N95 মাস্ক নিয়ে পর্যন্ত ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। এইরকম N95 মাস্কের অভিযোগের কারণে আজকে ডাক্তাররা বিভিন্ন জায়গায় জায়গায় আক্রান্ত হয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন। উনি নিজে একজন ডাক্তার হয়ে যখন এরকম দায়িত্বহীন বা দায়িত্বকাণ্ড জ্ঞানহীন বক্তব্য দেন, তখন বোঝা যায় যে এই মন্ত্রণালয়ের অবস্থা কি। আরও দুঃখ করে বলতে চাই যে একরামুল হক, যিনি নোয়াখালীর মাননীয় MP, উনি বলেছেন যে কি একটা আজগবি মন্ত্রণালয় এটা।
উনি এই স্থায়ী কমিটির সদস্য এই মন্ত্রণালয়ের, অথচ উনি জানেনই না কি হচ্ছে। আর মাননীয় মন্ত্রীর কথা বলে আর কি বলবো, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কথা, উনাকে তো বারবার বলছি যে উনারে পরিবর্তন করা যায় কিনা, মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে বারবার দৃষ্টি আকর্ষণ করছি, যদিও উনি খুব একটা সামনে এখন নাই, বোঝাই যাচ্ছে না যে উনি আছেন কি নাই। তারপরে আমি বলতেছি যে দেখেন, বাংলাদেশটারে বহুত কষ্ট করে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন বিভিন্নভাবে গরিব মানুষকে ট্যাকেল দেওয়ার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাওয়ার সময় এই ভদ্রলোক, যিনি যার ব্যাপারে অনেক কথা আছে, উনারা বিভিন্ন, আজকে ডিবিসি নিউজে আমি দেখতেছি যে এই যে বিভিন্ন ক্রয়, এই যে কেনাকাটায় রীতিমতো একটা ঈদের উৎসব শুরু হয়েছে এই মন্ত্রণালয়ে। যে করোনা ভাইরাস আসছে, এখন তো লোকজন আরো বেশি বাজেট এই মন্ত্রণালয়ে দিবে, এর মানে হচ্ছে গিয়া অভিযোগ আছে যে লুটপাটের নাকি মহা উৎসব চলতে পারে। এবং কেনাকাটা থেকে শুরু করে এই যে বিভিন্ন চাকরি, নতুন নিয়োগ, বাণিজ্য যেটা শুরু হয়েছে, আমি শুনছি যে এটা একটা মহা উৎসবে পরিণত হয়েছে। আর কেনাকাটার ব্যাপারে তো আর বলার অপেক্ষা রাখে না। তাই আমি আবারও সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এমনি একটা দুর্বল অবস্থায় পুরা বাংলাদেশ, এই মাননীয় প্রধানমন্ত্রী যে কষ্ট করে যেভাবে চালাই যাচ্ছেন, এই রকম একজন দায়িত্বশীল অবস্থায় থেকে এই ধরনের বক্তব্য দেওয়া লোকরে আর বেশি দিন যদি রাখেন, তাহলে করোনার সাথে বাংলাদেশের অর্থনীতিরও 12টা বেজে যাবে। তাই সময় থাকতে ব্যবস্থা নেবেন। এই পর্যায়ে এই বক্তব্য রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।